কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতার প্রথম পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। প্রথমেই আমরা কবি সম্পর্কে দু চার কথা আলোচনা করব। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক বাংলা কবিতার এক উজ্জ্বল নক্ষত্র। আধুনিক যুগের অন্যতম এই শ্রেষ্ঠ কবির জন্ম 1924 খ্রিস্টাব্দের 19 অক্টোবর বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায়। তার পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের একজন বিশিষ্ট অধ্যাপক। কবির মাতা প্রফুল্ল নন্দিনী দেবী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন তিনি আনন্দমেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা প্রভৃতি। তার উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2007 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। আমাদের আজকে পাঠে আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটা পড়ব। প্রথমে বলি, কবিতাটা তার অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1961 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। এবার আমরা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শিকড়ের উৎস সন্ধানে মানুষের যাত্রা সবসময় চলছে। কি এই শিকড়? মানুষের যে জন্ম, সেই জন্মের পর তার সেই জন্মভূমি, জন্মস্থানের প্রতি তার যে টান, সেই শিকড়ের সন্ধান মানুষ করে আসে সবসময়। নগর জীবনে অভ্যস্ত মানুষ একসময় যেন পল্লীগ্রামে ফিরতে চায়। নগর মানুষকে ক্লান্ত করে তোলে। সেই কর্মব্যস্ত জীবন, সেই প্রতিযোগিতা মানুষকে ক্লান্ত করে তোলে। একদিন যেন বাংলাদেশের এই গ্রাম জীবন, মানুষ তার বসতি নির্মাণ করেছিল গভীর ভালোবাসায়। নাগরিক জীবনের আগ্রাসী বা সেই আগ্রাসনে গ্রামীণ সভ্যতা যেন ফ্যাকাশে হয়ে পড়ে, আর মানুষ শহরমুখী হয়েছে। কিন্তু কোথায় যেন প্রকৃতির টান, শিকড়ের টান, গ্রাম সভ্যতার টান মানুষকে বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই উৎসের সন্ধানে। দমবন্ধ করা জীবন থেকে মুক্তি পেতে মাটিকে, প্রকৃতিকে ভালোবেসে মানুষ এসে দাঁড়ায় তার পুরনো ঐতিহ্যের কাছে। আমরা এই কবিতার মধ্যে সেই জিনিসই যেন
দেখতে পেয়েছি। প্রকৃতি একইভাবে নিজেকে মেলে রেখেছে গ্রাম জীবনের মধ্যে। জীবন সেখানে সহজ ছন্দে বয়ে চলে। সন্ধ্যার বাতাসে গ্রামের সেই লাউ মাচায় ছোট্ট একটা ফুল দুলতে থাকে। সেই দোল খাওয়া, সেই দোলা, সেই বহমানতাকে আমাদের ইঙ্গিত দেয়। সারাদিন ঘাসের গন্ধ, রাতে আকাশের তারা স্বপ্ন আঁকে। মানুষ তার দুঃখ যন্ত্রণা নিয়ে চলতে থাকে, কিন্তু কোথায় যেন যন্ত্রণাকে ভোলার জন্য সে হারিয়ে যেতে চায়, সে ফিরে যেতে চায় সেই শিকড়ের উৎসে। আর সেখানেই থাকে বেঁচে থাকার রসদ। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হল ক্রমাগত, চিরপ্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা যায়। এই আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টে ভরা অথচ অনাবিল এবং প্রকৃতি লালিত জীবনের এক ছবি ফুটিয়ে তুলেছেন। আমরা এবার মূল কবিতায় প্রবেশ করব। আবহমান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পল্লী বাংলার নিভৃত জীবনকে উপলব্ধি করতে হলে কবি বলছেন যে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতেই হবে। কবিতার শুরুতে আমরা দেখব সেই কথারই প্রতিধ্বনি। আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, উঠোনে দাঁড়াতে বলছে। যা গিয়ে তুই উঠোনে দাঁড়া। বাড়ির বা ঘরের সামনের যে খোলা জায়গা, প্রাঙ্গণ, আঙিনা, তাকে উঠোন বলে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। নিজের ফেলে আসা গ্রাম এবং মাতৃভূমির কাছে ফিরে যাওয়ার কথা যেন বলছেন কবি। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। পল্লী বাংলার নিভৃত জীবনকে উপলব্ধি করতে হলে লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াতে হবে। কবি যেন তেমনই ইঙ্গিত দিচ্ছেন। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, অনেক বছর আগে কে যেন এখানে এসেছিল। কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। নিবিড় মানে অতি ঘনিষ্ঠ, গভীর, গাঢ়। অনুরাগে, অনুরাগ হচ্ছে স্নেহ, প্রেম, প্রীতি, আসক্তি। সেই প্রেম, প্রীতি, আসক্তিতে, অনুরাগে নিবিড় অর্থাৎ নিবিড় সেই অতি ঘনিষ্ঠ গভীর প্রেম আসক্তিতে কেউ বোধহয় এখানে ঘর বেঁধেছিল, ঘর বেঁধেছে। কোথায়? এখন সেই লাউ মাচার পাশে দাঁড়াতে বলছে, সেই উঠোনে, সেই ঘর সংলগ্ন উঠোনে লাউ মাচার পাশে দাঁড়াতে বলছে। মাচা মানে বাঁশ ইত্যাদি তৈরি উঁচু বেদি বা মঞ্চ, যার উপরে লাউ, কুমড়ো ইত্যাদি ধরনের লতানো গাছকে লতিয়ে ওপরে উঠিয়ে দিতে হয়। আর এই যে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, সেই ঘরের সামনে উঠোনের পাশেই লাউ মাচায় দাঁড়াতে বলছেন কবি। তাহলে নিবিড় অনুরাগে, গভীর ভালোবাসায়
কেউ বোধহয় ঘর বেঁধেছে, নিবিড় অনুরাগে ঘর বেঁধেছে মানে বসতি স্থাপন করেছে, সংসার পেতেছে, সেই কথা যেন বলছে। নিবিড় অনুরাগে, নিবিড় আসক্তিতে, অনুরাগে। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। অর্থাৎ এই মাটি, এই হাওয়াকে ভোলা যায় না। এই যে শিকড়ের টান, এ ভোলা যায় না। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। বলছে এই মাটিকে, হাওয়াকে আবার ভালোবাসে, আবার ভালোবাসে, অর্থাৎ ভোলা যায় না, ফিরে ফিরে আসে সে ভালোবাসা। ফুরোয় না আর কিছুই, তাহলে ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, ফুরোয় মানে শেষ বা অবসান হয়, ফুরিয়ে যাওয়া, কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ ছোট পাতাযুক্ত বাংলার সুপরিচিত এক প্রকার সাপ, নোটে সাপ। সেই নোটে গাছটা বুড়িয়ে ওঠে, বুড়িয়ে ওঠে মানে বুড়ো হয়ে যায়, কিন্তু মুড়োয় না। গাছের ক্ষেত্রে আমরা বলি অগ্রভাগ, বাড়তি ডালপালা ছাঁটা, মুড়িয়ে দেওয়া, সেই কথা বলছে। বলছে ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, অর্থাৎ কিছুই শেষ হয় না, ফুরিয়ে যায় না। বলছে কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, নোটে গাছটা বুড়ো হয়ে যায় কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার অগ্রভাগ, বাড়তি ডালপালা যে ছেটে দেওয়া, সেটা হয় না, কিছুই হয় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, সান্ধ্যকালীন হাওয়ায়, সন্ধ্যার বাতাসে ফুলটা দুলছে। বলছে জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, সেই উঠোনে দাঁড়াতে বলছে। কোন উঠোন? সেই গ্রাম বাংলার সেই উঠোন, শহরাঞ্চলে উঠোন দেখতে পাওয়া যায় না। সেই উঠোন, সেই উঠোনের পাশে যে লাউ মাচাটা আছে, সেই মাচার ওই ফুল, লাউ গাছে একটা যেন ছোট্ট ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ওইখানে কবি গিয়ে দাঁড়াতে বলছেন, সেই শিকড়ের উৎস সন্ধানে যেতে বলছে, ওখানে দাঁড়াতে বলছে। ওখানে সেই ভালো লাগা, সেই ভালোবাসা যেন ফিরে ফিরে আসে। কে ওইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। তাহলে কে এইখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে? এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতার প্রথম পাঠ এই পর্যন্তই।